নমস্কার। আজ 27শে এপ্রিল রবিবার, সময় ঘড়িতে এখন 7টা বাজে। আমি এখন রয়েছি পাঁশকুড়া জংশনে। আর আজকে আমি ট্রাভেল করব পাঁশকুড়া থেকে দীঘা। তো আজকের এই ভিডিওটা সেই সকল মানুষদের জন্য ইম্পর্টেন্ট যারা ভাবছেন এই মুহূর্তে দীঘা আসবেন কিংবা পরবর্তীকালে দীঘা আসবেন। তো যেহেতু হাতে আর মাত্র দুদিন, তারপরে উদ্বোধন হতে চলেছে সকলের প্রিয় দীঘা জগন্নাথ ধাম। তো তার আগেই যারা বর্তমানে ট্রাভেল করবেন, দীঘা আসবেন ভাবছেন, তাদের জন্য রইল স্পেশালি আজকের এই ভিডিওটি। তো ভিডিওটা স্কিপ করবেন না, কন্টিনিউ দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন। আমি এখন রয়েছি পাঁশকুড়া জংশনে। আর পাঁশকুড়া জংশনে কিন্তু এখন অমৃত ভারত প্রকল্পের অনুযায়ী কিন্তু নির্মিত হচ্ছে কিন্তু এই পাঁশকুড়া জংশন, দেখতে পাচ্ছেন আপনারা। এটা হচ্ছে নতুন ওভারব্রিজ পাঁশকুড়া জংশনের। তো আমরা এখন যাব পাঁশকুড়া জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। সময় ঘড়িতে এখন 7:40। আমাদের ট্রেন তার নির্ধারিত সময় থেকে 4 মিনিট দেরিতে এসে পৌঁছালো পাঁশকুড়া জংশনে। তো ট্রেনটা ঢুকুক, ট্রেনে উঠে একদম কথা বলছি। তো আজকে আমরা জার্নি করছি 68117 পাঁশকুড়া দীঘা ইএমইউ স্পেশাল। তো এটা হচ্ছে দীঘার লাস্ট ট্রেন বলা যেতে পারে, যেটা 7:40 পাঁশকুড়া থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। বর্তমানে 7:46, এখনো এই মাত্র এসে পৌঁছালো পাঁশকুড়া জংশনে। তো এই ট্রেন নিয়ে কিছু বলা যেটা থাকে, সেটা হচ্ছে এই ট্রেনটি সাঁতরাগাছি জংশন থেকে ছেড়ে আসে 6:15, যেটা গ্যালোপিং হয়ে আসে পাঁশকুড়া পর্যন্ত, এবং পাঁশকুড়ার পর থেকে সেটা তারা আবার লোকালের মতোই যায়। তো নিয়ে নিয়েছি পুরী খেতে খেতে আজকের আমার জার্নি হবে পাঁশকুড়া থেকে দীঘার পথে। তো এই জার্নিটা এনজয় করতে থাকবো, আপনারা সঙ্গে থাকুন, এনজয় করতে থাকুন। আর কিছু অনেক ইনফরমেশন আজকে রইলো আজকের এই ভিডিওতে থাকবে, তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সময় ঘড়িতে 7:57। আমাদের ট্রেন তার নির্ধারিত সময় থেকে 17 মিনিট দেরিতে ছাড়লো পাঁশকুড়া জংশন থেকে। এর পরবর্তী স্টেশন হচ্ছে রঘুনাথ বাড়ি। আর আজকের এই লাস্ট ট্রেনে, দীঘার লাস্ট ট্রেনে ভিড় মোটামুটি নেই বললেই চলে। আমি এখন বর্তমানে যাচ্ছি ঘরের দিকে, মানে আমি যাচ্ছি বর্তমানে দীঘার দিকে, যেটা আপনাদের যেটা বলছিলাম। তো এই ট্রেনে এমন একজন মানুষের সঙ্গে বর্তমানে দেখা গেল, যাকে আমার মনে হয় সারা পশ্চিমবঙ্গ যেন, সারা ভারতবর্ষ যেন, গোটা পৃথিবী জুড়েছে না। মানুষটা হচ্ছে আমাদের কাকির প্রিয় শিক্ষক, আমাদের শ্যামল জানা বাবু। তো স্যার এখানটায় রয়েছেন বর্তমানে। তো স্যার নমস্কার, কেমন আছেন বলুন? নমস্কার, আমি ভালো রয়েছি। প্রথমে এই ইউটিউব চ্যানেলে সকল ভিউয়ারদের অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। ভাইয়ের চ্যানেলটাকে একদম দারুণভাবে সাপোর্ট করবেন, এটা প্রার্থনা রইল। তো হ্যাঁ, আমার একটা প্রশ্ন যে আপনার হঠাৎ যে এই বট বৃক্ষরোপণ বা বৃক্ষরোপণ, এই যে মানসিকতাটা হঠাৎ করে এই ব্যাপারটা কিন্তু কারোর মধ্যে আসে না। ইভেন আমি আজকে যখন স্যারের ভিডিওটা দেখছিলাম, বর্ধমানে ছিলাম আমি তখন, তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি যে ট্রাম এক্সপ্রেসে স্যার যাবেন। তো তার আগে দেখছি কিছু মানুষ যেখানে ঘাস জ্বালিয়ে দিচ্ছে, তো ওখানে স্যারের একটা বট বৃক্ষ ছিল, তো উনি সেটাকে পরিষ্কার করে তারপরে উনি ট্রেনে যাবেন। তো এই যে মানে এই ভাবনাটা স্যার কিরকম এলো? তো আজ থেকে 2020 সালে জীবনে প্রথম বট বৃক্ষরোপণ শুরু করি। অনেকে বলে যে মরার আগে কিছু দাগ রেখে যায়, তো আমার দাগ রেখে যাবো কিভাবে? আমি একজন সাধারণ মানুষ, তো ভাবলাম মরার আগে কিছু গাছ লাগিয়ে দাগ রেখে যাবো, আগামী প্রজন্মের জন্য কিছু করে যাব। তো সহজ উপায় হচ্ছে মানে বৃক্ষরোপণ এবং পরিবেশ রক্ষা করা, আর যেটা আগামী প্রজন্মের কাজে লাগবে। আর বট বৃক্ষরোপণ করার মূল উদ্দেশ্য, বট গাছ দীর্ঘজীবী গাছ, 700-800 বছর বাঁচে। বট গাছের কাঠ থেকে না হবে জ্বালানি, না হবে ফার্নিচার, আর সেই জন্য বট গাছ রোপণ করা। আর বট গাছ হচ্ছে আমাদের জাতীয় বৃক্ষ। বট গাছ সারা বছর প্রচুর পরিমাণে অক্সিজেন দেয়। বট গাছ নিজে একটা ইকোসিস্টেম, এখানে প্রচুর পশু পাখি আশ্রয় নেয়, এবং পাখিদের প্রিয় খাবার কিন্তু এখন বট ফল। এবং স্যার বট গাছের নিচে কিন্তু বহু মানুষ আশ্রয় নেয় গরমকালে, শীতল ছায়া দেয় বট গাছ। তো স্যার যে পথে এগাচ্ছেন, ছোট ছোট চারা গাছ থেকে আস্তে আস্তে বট বৃক্ষে কিন্তু রূপান্তরিত হচ্ছে সমস্ত কিছু। তো স্যার আজ অব্দি আপনি কত জায়গায় স্যার? তো আমার যেটা মূল মন্ত্র, থাকবো না বদ্ধ ঘরে, বৃক্ষরোপণ বিশ্বজুড়ে, সারা পৃথিবীকে আমার নিজের বাগান মনে করে এখন পর্যন্ত পশ্চিমবঙ্গের 23টা জেলা, ভারতবর্ষের প্রতিবেশী নেপাল, ভুটান, বাংলাদেশ সহ ভারতবর্ষের
18টি রাজ্যে 1550টি বট বৃক্ষরোপণ করেছি এবং বাঁচিয়ে রাখার প্রবল প্রয়াস চেষ্টা জারি রেখেছি। আমার শপথ গ্রহণ যেটা রয়েছে বিশ্বজুড়ে 5000 বট বৃক্ষরোপণ করবো। এটাই শপথ। সকলের কাছে আমার হাত জোড় করে অনুরোধ থাকবে, একটি গাছ একটি প্রাণ শুধু স্লোগানে নয়, দয়া করে সকলে বাস্তবায়ন করুন। সুযোগ পেলে একটা গাছ রোপণ করুন। যদি রোপণ না করতে পারেন, পাশাপাশি বাড়ির পাশে কোনো গাছ থাকলে সেটাকে রক্ষা করুন। ডালপালা কেউ কাটলে বা গাছের গোড়া কাটলে সেটাকে প্রতিবাদ করুন। এভাবেই আমাদের প্রকৃতির জন্য আমাদের লড়াই জারি রাখা। একদমই সোশ্যাল মিডিয়াতে শুধু পোস্ট নয়, সেটা নিজেদেরকে বাস্তবায়িত করতে হবে, তার লক্ষ্যেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। থ্যাংক ইউ স্যার। বর্তমানে সময় হচ্ছে 8:10। আর আমাদের ট্রেন এসে পৌঁছালো বর্তমানে রঘুনাথ বাড়িতে। তো তার নির্ধারিত সময় থেকে প্রায় 10 মিনিট লেটে এসে পৌঁছেছে। এটা কিন্তু বলা যেতে পারে দীঘা লাইন নয়, এটা হচ্ছে দীঘা হলদিয়া লাইন। তো দীঘা লাইন কোথায় ভাগ হচ্ছে, হলদিয়া লাইনটা কোথায় কোন জায়গা থেকে ঠিক ভাগ হচ্ছে, সেটা কিন্তু আমি আপনাদের সাথে কথা বলবো এর পরবর্তী স্টেশন তমলুক জংশন। ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তমলুক জংশনে, তার নির্ধারিত সময় থেকে প্রায় 18 মিনিট দেখবে। তো আমরা এখন বর্তমানে রয়েছি তমলুক জংশন। তো এখান থেকে কিন্তু ভাগ হয়ে যাচ্ছে না দুটো লাইন, হলদিয়া লাইন এবং দীঘা লাইন, ভাগ হয়ে যাচ্ছে তমলুক জংশন কেবিন থেকে। তো আমি দেখাবো কি আপনাদের এক্ষুনি তমলুক জংশন কেবিনটা। তমলুক জংশন কেবিন, এইখান থেকে কিন্তু ভাগ হয়ে যাচ্ছে দুটো লাইন। এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, আমি বর্তমানে যে লাইনটাতে যাচ্ছি, বর্তমানে ট্রেনটা যে লাইনটাতে আছে, এটা হচ্ছে দীঘা লাইন। এবং আমার সামনে যে দুটো ট্রেন লাইন দেখতে পাচ্ছেন, এই দুটো হচ্ছে কিন্তু, আমি এক সেকেন্ড, ওই যে দূরে দেখতে পাচ্ছেন এই দুটো লাইন হচ্ছে কিন্তু হলদিয়ার দিকে যাচ্ছে। তো তমলুক থেকে দীঘা লাইন হচ্ছে সিঙ্গেল লাইন এবং হলদিয়া লাইনটা হচ্ছে ডবল লাইন। 9:50 আমরা এখন ক্রস করলাম কাথি। আর কাথি এখানকার একটা ইম্পর্টেন্ট স্টেশন, তার কারণ হচ্ছে কাথি থেকে কিন্তু ভাগ হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়। যারা ভাবেন যে মন্দারমণি কিংবা তাজপুর যাবেন, তাহলে যদি কাথি থেকে যেতে পারেন। তো যে বিষয় নিয়ে আজকের এই ভিডিও, সেই বিষয়টা আমি আপনাদের বলে দিই। তো আপনারা জানেন যে দীঘায় জগন্নাথ ধাম কিন্তু উদ্বোধন হচ্ছে 30শে এপ্রিল, অর্থাৎ 29 তারিখ হচ্ছে যজ্ঞ, তার 30 তারিখ হচ্ছে মন্দির উদ্বোধন। তো ট্রেন পথে কিন্তু যে কটা ট্রেন ছিল সেগুলো ছিল, একটা ছিল আম্রলিপ্ত এক্সপ্রেস, যেটা দীঘা থেকে হাওড়া আসতো, হাওড়া থেকে দীঘা যেতে যেত, এবং সেটাই আবার দীঘা থেকে হাওড়া ব্যাক করতে হবে কান্ডারি এক্সপ্রেস হয়। ঘড়িতে এখন 10:20। আমরা পৌঁছে গেলাম রামনগরে। তো রামনগরে যেহেতু আমি নামবো, তো নির্দিষ্ট সময় থেকে প্রায় 35 মিনিট লেটে এসে পৌঁছালো পাঁশকুড়া দীঘা লোকাল। আর আজকের এই পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, স্যার কোনো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো অবশ্যই কমেন্টে জানাচ্ছেন কারা কারা জগন্নাথ ধাম আসছেন। তো চলো।